আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নগ্নবীজি আবৃতবীজির শেষ কনসেপচুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দ্বিবীজপত্রী উদ্ভিদের সেই গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি এর আগের ক্লাসে আমরা একবীজপত্রী দেখেছিলাম এবং সেটাতে আশা করি আমরা বুঝেছি। এবং আমি তোমাদের আগের ক্লাসে একটা কথা উল্লেখ করেছিলাম, যেহেতু সিকিউ বেসড ক্লাসগুলো আমরা এখন করছি, সিকিউ বেসড ক্লাসে আমরা যদি মোটামুটি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, যে এই যে দুইটা গোত্র পোয়াসি মালভেসি, এটা থেকে দুই ধরনের কোশ্চেন আসছে। একটা কি ছিল আমাদের, মনে আছে কি তোমাদের? ফার্স্ট অফ অল আমাদের ছিল হচ্ছে বৈশিষ্ট্য থেকে। এই যে আমরা এখন বৈশিষ্ট্যগুলো পড়বো, কারণ বৈশিষ্ট্যগুলো কিভাবে ছিল দাঁড়া আমি বলতেছি। প্রথমত হচ্ছে বৈশিষ্ট্য এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের, আমি বলছিলাম ব্যবহার। যারা আগে ক্লাসগুলো করছো তারা জানো, আমি তারপর আরেকবার একটু রিমেম্বার করে দিচ্ছি। দেখো, তাহলে দুই ধরনের সিকিউ কোশ্চেন আমাদের এখান থেকে আসে, ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল এদেরকে যদি আমি এই করতে চাই, মানে এই বৈশিষ্ট্যগুলো আমি একটা কোশ্চেন আনসার করতে চাই, তাহলে লাগবে হচ্ছে আইডেন্টিফিকেশন। মানে প্রথমত হচ্ছে শনাক্ত করতে হবে আমাকে, ঠিক আছে, যে উদ্দীপকে আসলে আমার কোনটার কথা বলছে। এখন ওই যে উদ্দীপকে দেওয়া থাকবে উদ্দীপক এক, একটা উদ্ভিদের বৈশিষ্ট্য অথবা একটা স্পেসিফিক পার্টের চিত্র, যেটা গর্ভমুণ্ড হতে পারে, সেটা একটা অমরা বিন্যাস হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। তো আবার সেটা হতে পারে আবার উদ্দীপক দুই, এরকম একটা বৈশিষ্ট্য দেওয়া থাকবে। সো খ, মানে আমাদের 3 নম্বরের যে কোয়েশ্চেনটা দেওয়া থাকে, সেটার মধ্যে দেওয়া থাকবে কি, যে তুমি এই উদ্দীপক একের উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নিরূপণ করো, মানে লেখা দেখাও আর কি। আবার লাস্টে থাকবে যে উদ্দীপক এক ও দুইয়ের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করো। বিভিন্ন জিনিস আসতে পারে। সো ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার জন্য আমাদের এই বৈশিষ্ট্যগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, চলো আমরা শুরু করি। তাহলে এখানে আমাদের কি আছে কি আছে কি আছে দেখি। ফার্স্ট অফ অল ওই যে ভূমিকা অংশে আমাদের যেসব উদ্ভিদ পৃথিবীজ উদ্ভিদের ক্ষেত্রে কি থাকবে, দুইটি বীজপত্র থাকবে। সহজ কথা, দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক না? তো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই দুইটা বীজপত্র থাকবে, খুবই কমন সেন্স এবং কমন কথা আমাদের। সো এই যে দেখো, দুইটা বীজপত্র আছে, এদিকে দ্বিবীজপত্রী বলে। উদাহরণ, কিছু কমন উদাহরণ আমরা দেখে রাখি, যেটা হচ্ছে আমরা জানি যে যেগুলা মোটামুটি আমরা সবচেয়ে উন্নত ফল হিসাবে চিনি এবং যেগুলো আমরা নর্মালি খাই, ঠিক আছে, ফল হিসাবে, সেগুলোই হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী, ঠিক আছে, সবচেয়ে উন্নত। সেগুলো কি? আম, জাম, কাঁঠাল, লিচু, যাই আছে। সো উন্নত যে ফলগুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী, নর্মালি মনে রাখবা। এরপর আসি মেইন কথা, আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য, সেটা কি? ফার্স্ট, দ্বিবীজপত্রী যেহেতু, তাহলে বীজপত্র থাকবে দুইটি। যারা আগে ক্লাসটা করে আসবে তাদের কাছে এই ক্লাসটা খুবই স্মুথ লাগবে, সো আমি অবশ্যই বলবো আগে ক্লাসটা করে এসো। তারপরে দেখো, মূল প্রধানত কি হবে, প্রধান মূলতন্ত্র থাকবে, ঠিক আছে? মূলতন্ত্র কোন ধরনের? প্রধান। মনে আছে আমরা যখন মূলতন্ত্র পড়ছিলাম, যে প্রথম যে মূলটা তৈরি হয়, একটা এই যেটা মনে করো মাটি, এই যে প্রথম যে মূলটা তৈরি হয় সেটাই হচ্ছে প্রধান মূল, ঠিক আছে? এরপরে আবার অস্থানিক মূল আছে, বিভিন্ন ধরনের মূল তৈরি হয়েছিল। গুচ্ছমূল, গুচ্ছমূল তো আমরা আগেরটার জন্য পাইছি, পোয়াসির জন্য গুচ্ছমূল ছিল, এটার জন্য হচ্ছে প্রধান মূলতন্ত্র দেখা যায়। ভালো কথা। এরপর দেখো, বাতাস ক্রীড়ামান্যাস হচ্ছে জালিকাকার। আগের ক্লাসেও বলছি যে আমাদের পোয়াসির জন্য ছিল সমান্তরাল ধরনের, পাতার মধ্যে যে কি থাকে, একটা পাতা তো তোমরা দেখছো, তোমরা যদি পাতা ভালো করে খেয়াল করো, যে ঠিক আছে, এই যে প্রথমত তো এই যে বড় বড় শিরা থাকে, কিন্তু তুমি অনেক জুম করলে, মনে করো আমি জুম করলাম, জুম করে দেখবো এই যে অনেক এরকম এরকম শিরার মতো ছোট 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 করে এরকম শিরা বিন্যাস দেখা যায়। এখন মজার বিষয় হচ্ছে আমাদের ইসের জন্য, এই যে কি বলে একবীজপত্রীর জন্য, সেটা ছিল একটি সমান্তরাল ধরনের শিলাবিন্যাসগুলো, এই যে এরকম 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 সমান্তরাল থাকে। বাট আমাদের যদি একটা আম গাছের পাতা তুমি নিয়ে খুব কাছে থেকে দেখো, দেখবা যে ওগুলা এরকম জালের মতো ছড়াই ছিটে আছে, মানে কোনো নির্দিষ্ট বিন্যাসে নাই, জালের মতো, ঠিক আছে? সো এটাই বলা হয়েছে। এরপর যদি আমরা দেখিয়ে আসি, পুষ্পে পুষ্পবচের সংখ্যা 4 বা 5-এর গুণিতক। মনে আছে প্রবাসীর জন্য ছিল 3-এর। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কেন বারবার এক্স এর কথা, সরি এক্স এর কথা না, আমাদের আগেরটার কথা মনে করতেছেন? আগেরটার কথা এই কারণে মনে করতেছি, কারণ ভাইয়া আমাদের অনেক বড় একটা কোশ্চেনই হচ্ছে যে শনাক্তকারী বৈশিষ্ট্য পড়বই, পার্থক্যকারী, ঠিক আছে, যে তুমি উদ্দীপকের 1 ও 2-এ উল্লেখিত উদ্ভিদের
পার্থক্য লিখো। তখন তুমি ছক আকারে পার্থক্যগুলো যদি লিখতে চাও, এবং এই অধ্যায়ের শেষে আমরা আজকে ক্লাসেই একটা পার্থক্য টেবিল দেখবো যেটার মধ্যে দুইটা গোত্রের পার্থক্যগুলো লেখা আছে, এবং তোমার যদি একটু রিলেট করে করে পড়ো তাহলে তোমার জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে আগেটা যদি ট্রাইমেরাস মানে তিনের গুণিতক ছিল জন্য ট্রাইমেরাস হয়েছে, এখন যেহেতু 5 বা 4 গুণিতক তাহলে টেট্রামেরাস অথবা পেন্টামেরাস হবে। সহজ কথাবার্তা। এরপর দেখি বীজপত্রের অবস্থান কি হবে? পার্শ্বীয় ভ্রূণমুকুল শীর্ষক। মনে আছে আগে ক্লাসে বলছিলাম যে এক বীজপত্রী, হ্যাঁ, একটা দেশের প্রেসিডেন্ট একটাই, তাহলে তারে তুমি সম্মান দিবা বেশি, তারে কই রাখবা? শীর্ষে রাখবা। তাই একটা দেশের প্রেসিডেন্ট একটাই মানে হচ্ছে এক বীজপত্রী, তার সম্মান দিয়ে সবচেয়ে বেশি, তাই জন্য বীজপত্র কোথায় ছিল? শীর্ষে ছিল। সো ওই যে ওইটা যদি এক বীজপত্র শীর্ষক হয়, তাহলে এইটার ক্ষেত্রে বীজপত্র কি হবে? পার্শ্বীয়। এই যে দেখো, বীজপত্রের অবস্থান পার্শ্বীয় আর ভ্রূণমুকুল পরেরটা। ঠিক আছে, একটা মনে রাখবা, জাস্ট একটা মনে রাখবা, বাকিটা উল্টাই দিবা। এরপর দেখো, ভাস্কুলার বান্ডলে ক্যাম্বিয়াম থাকে বলে গৌণ বৃদ্ধি ঘটে। এটা তোমরা টিস্যুতন্ত্র চ্যাপ্টারে আরো ভালো করে বুঝতে পারবা ক্যাম্বিয়াম জিনিসটা কি। আচ্ছা, পরে আসি। আর্থার কনক্রেস্ট সাহেব আবার আগের পোয়াসে যেমন একটা ভাগ করছে, এভাবে এখানেও সে ভাগ করছে, 315টা গোত্রে সে ভাগ করছে। এরপরে আমাদের এই যে আদি উন্নত, এটা হচ্ছে এর প্রথম গোত্র, আগেটা যেমন প্রথম শেষ গোত্র ছিল, এটা হচ্ছে আছে, এটা হচ্ছে দেখো উইন্টারেসিয়া, আর এটা হচ্ছে সর্বশেষ হচ্ছে অ্যাস্টারেসিয়া। ঠিক আছে। সো মালবেসি যেটা আজকে আমরা পড়বো মেইনলি আমাদের স্ট্যান্ডার্ড হিসাবে, সেটা হচ্ছে 102তম। এইটা মনে রাখো, ঠিক আছে, ফার্স্ট এটা লাস্ট এটা, এবং কততম আমাদের মেইনটা সেটা আমরা দেখবো, মানে একটু মনে রাখবো আর কি। পরে আসে দেখি এখন মালবেসি, মূল পড়াশোনায় চলে আসছি আমরা। সো এখন মালবেসির ক্ষেত্রে সবচেয়ে বেশি আসা শনাক্তকারী যে বস্তুটা আমরা দেখবো সেটা হচ্ছে তার কত প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে, মানে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট তার বিষয়টা। আচ্ছা, ওটা দেখবো। আর তারাও দেখো বিস্তৃতিতে আসি, প্রথমে শুরু থেকেই পড়ি যে বড় একটা গোত্র এটা, ওকে ভালো কথা, 75টা গণ আছে, 1000 থেকে 1500টা প্রজাতি আছে, এগুলো তেমন আসবে না, আমরা তাড়াতাড়ি যাই। পৃথিবীর বহু দেশে এটা থাকে জন্মে, ভালো কথা, বাংলাদেশে 14টা গণ আছে এবং এটা প্রজাতি আছে। এইটা একটু খেয়াল রাখো যে হিপসিকাস রোজা সিনেনসিস এগুলা আসলে কমন, তো সো এটা একটু খেয়াল রাখা যায়। হিপসিকাসের প্রজাতি কত? 15টা। আচ্ছা, পরে আসলে দেখো মালবেসি ক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্য, যেটাই হচ্ছে আমাদের দেখো অলরেডি 3 স্টার দেওয়া আছে, সিকিউ এমসিকিউ সব জায়গাতেই এটা লাগবে। কারণ কি, এইটা থেকে তোমাকে নট অনলি যে আইডেন্টিফাই করতে হবে তা না, তুমি আইডেন্টিফাই তো করবা, যে কোনো একটা বৈশিষ্ট্য দেখে এখান থেকে আইডেন্টিফাই করলা, এবং বাকি বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে হবে। সো এই জন্য অবশ্যই খেয়াল রাখো। আসি, দেখি কি আছে। উদ্ভিদের কচি অংশ রোমশ মিউসিলেজ পূর্ণ। এখন মিউসিলেজ কি ভাইয়া? সহজ কথা, বইও লিখা আছে যে একটা তৈল সদৃশ পদার্থ, ঠিক আছে, তৈলাক্ত পদার্থ, এটা একটা কম্পাউন্ড। সো এইটা কোথায় থাকে? আমাদের এই যে কচি অংশে, উদ্ভিদের যে কচি, যেগুলা মানে নতুন গঠিত অংশ, আস্তে আস্তে সে তো মনে করে যে কচি অংশটা পরবর্তীতে কাণ্ড এবং বিভিন্ন অংশে ফর্ম করে, বাট কচি অংশে যখন প্রথম দিকে থাকে রোম মানে কি? রোমশ মানে হচ্ছে ছোট ছোট এরকম রোম থাকবে, প্রচুর রোম আছে, রোমশ থাকবে, মানে যে লোম যুক্ত, আমরা দেখি না মানুষ, তাদের লোম অনেক বেশি আছে, রোমশ থাকবে, মিউসিলেজ পূর্ণ থাকে। আচ্ছা, পরে এসে দেখি পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, ঠিক আছে, এটা তার একটা বৈশিষ্ট্য। ওকে, তারপরে আসি দেখো পুষ্প একক সাধারণত উপবৃত্তি যুক্ত, মানে বৃতি তো থাকেই, মানে এটা ফুলের মধ্যে এখানে তো বৃতি আছে, এই যেটা বৃতি, আবার সাথে একটা ছোট উপবৃত্তিও থাকে। ওকে, তারপর হচ্ছে দলমন্ডল টুইস্টেড, খুব ভালো কথা, আমরা কিন্তু এটা সেই জায়গাতে পড়ে রাখছি দলমন্ডল কেমন। প্রথমে ছিল মুক্ত বা ওপেন, পরে ভালভেট, পরে টুইস্টেড। প্রথমে তার কি ছিল? উপবৃত্তি, বৃত্তি, দলমন্ডল। আচ্ছা, তো দলমন্ডল কি? টুইস্টেড মানে হচ্ছে পাকানো, যারা ওই ক্লাসগুলো করছো তারা বুঝতে পারতেছো। আবার দেখি পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছ, মানে একগুচ্ছে থাকে, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। ওকে, সহজ কথা। এরপরে এখানে কারো বৈশিষ্ট্য দেওয়া আছে? না, এখানে নাই। এই যে এখানে জাস্ট ক্লাসিফিকেশন করছে, আমরা তো অলরেডি মালবেসি পড়তেছি। ওকে, পরের পেজে দেখি। এই যে দেখো বৈশিষ্ট্যগুলা, এখানে পরাগধানী হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের মাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে বৃক্কাকার। কোন ধরনের? বৃক্কাকার। এটা যে এত আসে, এটা তো মানে অগণিত বার আসে। সব বৃক্কাকার কথাটা অবশ্যই আমরা একটু ভালো করে খেয়াল রাখবো। এবার আসি দেখো বৃহৎ এবং কণ্টকিত পরাগরেণু, কণ্টকিত এই কথাটাও খেয়াল রাখবো, ঠিক আছে, এটা চোখের আড়াল হয়ে যায়। তাহলে এদের পরাগরেণু বা পলেন গ্রেন গুলা কেমন হয়? বড় আকৃতির হবে এবং কাঁটাযুক্ত হবে। এরপর আসি অমরা বিনাশ হচ্ছে অক্ষীয়।
এইটা সিকিউর জন্য মাস্ট, এমসিকিউর জন্য মাস্ট, যে এদের অমরা বিন্যাস কি। এই যে দেখো, এই সেই চিত্র যেটা আমাদের পরীক্ষা হলে সবচেয়ে বেশি আমি পাইছি, ঠিক আছে। এবং নট অনলি এইটা, এই যে সেই জিনিস, এই দুইটা চিত্রতে স্টার দিয়ে রাখবো তোমার বইতে ফর সিকিউ, ঠিক আছে। অবশ্যই সিকিউ, এমসিকিউ তে এত জায়গা কোথায়। তো যাই হোক, এই দুইটা জিনিস থেকেই তোমার সবচেয়ে বেশি সিকিউ তে কোশ্চেন আসে, এবং আমরা সিকিউ অ্যানালাইসিস ক্লাসে সেটা আরো ভালো করে বুঝতে পারবো। কেউ যদি এই ক্লাসগুলো ভালো করে করে, তাহলে আর তার সিকিউ অ্যানালাইসিস ক্লাসে গিয়ে সব পানি পানি লাগবে, যে সবকিছু তো ভাই আগে থেকে আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। সো এই ক্লাসগুলো একটু ভালো করে দেখো, দেখো এই চিত্রগুলো আমাদের বইয়ে বারবার আসে সিকিউ এর জন্য, ওকে। আর এমসিকিউ এমন ভাবে তোমাদেরকে পড়াইছি ভাইয়া, তারপরও যদি তোমরা ভুল করো, তোমাদেরকে এমন ভাবে পড়ানো হয়েছে যে তোমরা তোমাদের মেডিকেল অ্যাডমিশন, নর্মাল ভার্সিটি অ্যাডমিশন কোথাও আটকাবা না। এবং আমি নর্মালি হয় কি, আমাদের যেই একাডেমিক ক্লাসগুলোতে আমাদের ভাইয়ারা বা যারা পড়ান, তারা করে কি একাডেমিক একটা টেকনিকে পড়ান, মানে টেকনিক্যাল একটু হালকা হাইড রাখেন অ্যাডমিশনের জন্য। বাট আমরা চেষ্টা করছি কম্প্যাক্ট জায়গাতেই তোমাদেরকে এমনভাবে গুছায় দেওয়া যেটা তোমার অ্যাডমিশনে নতুন করে ওই টেকনিকগুলো আর গেইন করা লাগবে না। যারা অ্যাডমিশন আলাদা করে পড়তে যায়, বা তোমরা দেখবা যে এই টেকনিকগুলা অটোমেটিক তুমি জানো, এবং ম্যাক্সিমাম অনেক ইউনিক টেকনিক আমার নিজের বানানোগুলো দিচ্ছি, সেগুলো তোমার মিল পাবা না, বাট অলরেডি তোমার পড়া শেষ টেকনিক করে। সো তখন তোমরা এটা আসলে মর্মটা বুঝতে পারবা, কারণ এই অধ্যায়টা সবাই অপছন্দ করে জাস্ট ফর দ্য এক্সাম্পলস, এক্সাম্পল মনে রাখতে পারে না, এবং সেই জায়গাটায় আমরা গুছাই দিছি ওই এক্সাম্পল পার্টে। আচ্ছা ঠিক আছে, পরে আসি, পরের পার্টে আসি, নাহলে বলবা ভাইয়া নিজের কথা বলতে শেখানি। কিন্তু তোমরা আসলে ইনশাল্লাহ ভালো করবা যদি ভালো করে পড়ে থাকো। দেখি পরে দেখে আসো আমাদের অমরা বিন্যাস অক্ষীয়। তো এই চিত্রটা ভালো করে খেয়াল রাখো। এরপর আসি, দেখো ফল কি ক্যাপসুল বা বেরি ধরনের, ঠিক আছে। সো আগেও বলছি যে এই বৈশিষ্ট্যগুলাই তোমার পরীক্ষায় লাগবে। এখন আমরা এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের আবার একটু বিস্তারিত ব্যাখ্যায় যাব, কিন্তু আলটিমেটলি তোমার মনে রাখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই বৈশিষ্ট্যগুলাই, ওই যে আগের গুলা সহ, ঠিক আছে। এই যে এইগুলা সহ এইগুলাই তোমার বেশি মনে রাখতে হবে, কারণ পরীক্ষা হলে ওই যে বিস্তারিত গুলো লেখার টাইম আমরা পাই না। এখন আসি বিস্তারিত দেখি। স্বরূপে কি আছে, এগুলো হার্ড জাতীয়, গুল্ম জাতীয় হতে পারে, বৃক্ষ হইতে পারে, ঠিক আছে, এবং পিচ্ছিল পদার্থ থাকে, ওকে। মূল কি, প্রধান মূল থাকবে ট্যাপট। আচ্ছা, পরে দেখি কাণ্ড, কাষ্ঠল মানে, কাষ্ঠল মানে কি কাঠ যুক্ত, হ্যাঁ কাঠ, কাষ্ঠল মানে কাঠ, কাঠ কি যেগুলো শক্ত, আমাদের যে উদ্ভিদগুলোর ভিতরে ভাঙলেই কাঠের মতো পাওয়া যায় এবং সেগুলো একটু শক্ত থাকে। দেখো শাখান্বিত মানে শাখা থাকবে বেলন আকৃতির হতে পারে, সিলিন্ড্রিক্যাল অর্থাৎ। আচ্ছা দেখি পরে পাতা হচ্ছে সরল, কিনারা অখণ্ড বা খণ্ডিত দুই ধরনের হতে পারে। শিরা বিন্যাস তো অবশ্যই জালিকাকার হবে, কারণ কি এটা হচ্ছে দ্বিবীজপত্রী সাধারণ বৈশিষ্ট্য। এরপরে আসি উপপত্র যুক্ত এবং উপপত্র মুক্ত পার্শ্বীয়, ওকে। এরপরে সাইমোস ধরনের হবে, আগেই বলছি আমরা, মনে আছে সাইমোস হচ্ছে নিয়ত। আমি বলছিলাম যে যত নিয়ত পজিটিভ কথা আছে তার জন্য কি জবার জন্য, জবার মানে এই মালবেসির গোত্র যদি একটা কথা বলা লাগে, মানে একটা উদ্ভিদের নাম বলা লাগে, সেটা হচ্ছে জবা, এরকম ভাবে আর কি, মানে সবচেয়ে পরিচিত একটা মুখ থাকে না, এরকম ভাবে। আচ্ছা তারপরে দেখি আমাদের পুষ্প। পুষ্প কি ধরনের, বৃহৎ, অক্ষীয়, শীর্ষ, পূর্ণাঙ্গ, সমাঙ্গ, উপলিঙ্গ, গর্ভপাত পুষ্পী। কতগুলো বৈশিষ্ট্য দেখছো পুষ্পের ক্ষেত্রে, কিন্তু মজার বৈশিষ্ট্য দেখো সবগুলো হচ্ছে পজিটিভ কথা। আমি এর আগেও টেকনিকটা বলছিলাম যে জবার ক্ষেত্রে, মানে জবাকে আমি স্ট্যান্ডার্ড হতে সেই মালবেসির জন্য, সো সব পজিটিভ। বৃহৎ মানে বড়, একমাত্র, ঠিক আছে। তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ, সমাঙ্গ, উভলিঙ্গ মানে সবই আছে তার, ঠিক আছে, সবগুলো স্তবকই তার আছে। এবার দেখি উপবৃত্তাংশ কয়টা, 3 থেকে 10টি, কথাটা একটু খেয়াল রাখবা। এরপর দেখো এটা হচ্ছে খুব ডিপ কোশ্চেন করলে এটা আসে যে সিডা এবং অ্যাবোটিলন এটার জন্য উপবৃত্তি থাকে না, খুব ডিপ কোশ্চেন করলে এটা দেয়, সেগুলো দেয় না যে তা না দেয়। এবার দেখি বৃত্তি। বৃত্তি কি আমরা জানি, বলছি যে পুষ্পের সাথে এই যে ছোট করে বৃত্তি থাকে, ঠিক না, এটাকে বৃত্তাংশ বলছি, ওকে। এরপর দেখি বৃত্তাংশ হচ্ছে 5টি, কার জন্য, আমাদের মালবেসির জন্য বৃত্তাংশ হচ্ছে 5টি, এবং অনেক সময় এটা স্থায়ী হয় এস্টিভেশনে, ভালভেট অথবা প্রান্তস্পর্শে। আমরা কিন্তু ওই বৃত্তির জন্য অলরেডি পড়েছি। আমি বলছিলাম যে এভাবে পড়বা যে আমি একটা ফুলের বাইরে থেকে ভেতরে ঢুকতেছি, তাহলে আমি কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি উপবৃত্তি, মনে করো এই যে দেখো উপবৃত্তি, বৃত্তি, দল, দল মানে কি পাপড়ি। তাহলে এই যে বাইরে থেকে যদি ভেতরে ঢুকিয়ে, যে মনে করো আমি এই বরাবর ঢুকতেছি, তাহলে ফার্স্টে কি পাইতেছি, উপবৃত্তি, বৃত্তি, পাপড়ি। আর আমাদের যে ওই এস্টিমেশন সিরিয়ালটাও এটাই ছিল যে ওপেন, ভালভেট, টুইস্টেড। তাহলে বলি ওপেন, ভালভেট,
টুইস্টেড, তাহলে ওপেন কি উপবৃত্তাংশ, ভালভেট হচ্ছে বৃত্তাংশ, টুইস্টেড হচ্ছে আমাদের পাপড়ি বা দল। ক্লিয়ার? আর ভুল করো না কিন্তু, এবার ভুল করলে মাইর আছে মাইর। আচ্ছা যাই হোক, পরে দেখো পুংস্তবক, পুংকেশরের কি বহু একগুচ্ছক পুংধন সংযুক্ত হয়ে একটি নল সৃষ্টি করে। আচ্ছা ভালো কথা। পরাগধানী কি এক প্রকোষ্ঠী। একটা কথা কিন্তু দেখো সুন্দর করে লেখা আছে, এক কোষী নয়। ভালো করে খেয়াল রাখো, নিচের কোনটি সত্য বা সত্য নয়, মেডিকেলের কোশ্চেন তোমরা জানো, কিন্তু নর্মালি বোর্ড কোশ্চেন গুলো এখন এমন হয়ে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু ভালো করে পড়ো, যে যেহেতু মেডিকেলের মতো করে অনেকটা বোর্ড কোশ্চেন হয়ে যায় এখন, তো এগুলো কোশ্চেন আসতেই পারে। যেটা এক প্রকোষ্ঠী কিন্তু এক কোষী না, কিন্তু তোমার চোখের দেখবা ধাঁধায় তুমি ভুলে গেছো। আচ্ছা পরে এই দেখো এটা বৃত্তাকার হবে, আগেও বলছি, ভালো করে খেয়াল রাখো, এবং এটা কি কাঁটাযুক্ত। আচ্ছা পরে স্ত্রীস্তবক কি 1 থেকে 20 এর বেশি, এবং সাধারণত 5 থেকে 10। সাধারণত বললে, সাধারণত দেখো দেখো একটা ওয়ার্ড এড করেছে যে সাধারণত, কিন্তু এটার কিন্তু কোশ্চেন আনসার চেঞ্জ হয়ে গেছে। সংযুক্ত গর্ভাশয় অধিগর্ভ ধরনের, অধিগর্ভ পড়াইছি আগেই, যে কি হবে, গর্ভাশয়টা উপরে থাকবে। আচ্ছা তারপরে এক বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো এটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে, মানে এটা এমনিতেই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রকোষ্ঠ মানে কি, 5টা চেম্বার থাকবে। আচ্ছা গর্ভদণ্ডের সংখ্যা কত, গর্ভদণ্ডের এই যে এই কথাটা খেয়াল রাখো, হ্যাঁ, যে আমাদের গর্ভদণ্ডের সংখ্যা হচ্ছে গর্ভপত্রের সংখ্যার সমান। তার কার কার কথা বলছে এখানে, ভালো করে দেখো তো ভাইয়া, গর্ভদণ্ড এবং গর্ভপত্র এদের সংখ্যা কি থাকে, সমান থাকে। কার জন্য, মালবেসির জন্য। এবার সে গর্ভমুণ্ডের সংখ্যা সেম, এই দেখো না, গর্ভদণ্ডের সংখ্যা গর্ভপত্রের সংখ্যা সমান, কিন্তু গর্ভমুণ্ডের সংখ্যা, মুন্ড কিন্তু এটা, ওটা কিন্তু দণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ডের সংখ্যা গর্ভদণ্ডের সংখ্যার দ্বিগুণ। কার কার মধ্যে তুলনা হচ্ছে খেয়াল করো। এরপর আসি আমাদের এই যে এই গণের জন্য 1টি বা 2টি থাকে গর্ভপত্র, অ্যাবোটিলনের জন্য থাকবে হচ্ছে 15 থেকে 20টি, মালবেসির জন্য অনেক, মালবেসির জন্য অনেক, কথাটা খেয়াল রাখবো। এই হচ্ছে মোটামুটি আমাদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে। দেখি আর কি বৈশিষ্ট্য বাকি আছে। অমরা বিন্যাস অক্ষীয়, সবচেয়ে কমন কোয়েশ্চেন, ইসের জন্য আমাদের মালবেসির জন্য কিছু না আসলেও এটা আসে। অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়, আমরা আগেই পড়ে আসছি। ফল ক্যাপসুল ধরনের, তাছাড়া বেরি সাইজোকার্প হতে পারে, খুবই রেয়ারলি, এগুলো আসেই না। পুষ্প সংকেত আমরা পুষ্প সংকেতের ক্লাসে বলছি। এরপরে দেখি মালবেসির প্রধান উদ্ভিদ সমূহ। ওকে, সো এখন থেকে আমরা আবার আবার গণনা শুরু করি। যারা আগে ক্লাস করছো জানো যে আমরা ওই অর্থনৈতিক গুরুত্বগুলো বের করছিলাম, এবং আমরা আগের ক্লাসে প্রায় 18টা গুরুত্ব পাইছি। আর চলো আজকে ক্লাসে দেখি আমরা কয়টা পাওয়া যায়, ঠিক আছে? জবা, তো জবার বৈজ্ঞানিক নাম অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তো আসলে মুখস্থ হয়েই যায় অটোমেটিক। ফার্স্টে আসি, দেখি অর্থনৈতিক গুরুত্বে, ডিরেক্ট এখানে আবার বইলেই দিচ্ছে অর্থনৈতিক গুরুত্ব অনেক। যে ফার্স্ট অফ অল এটা বাগানে লাগানো হয়, মানে বাগানের সৌন্দর্য বর্ধক, একটা পয়েন্ট ধরলাম। এরপরে হচ্ছে জবা ফুলের রস মাথায় দিলে চুল কালো হয়, লম্বা হয়, চুল পড়া বন্ধ হয়, মানে চুল সংক্রান্ত যত কিছু আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এরপরে হচ্ছে দেখো পাকুসুম, সরি জবা কুসুম তেলের একটি উপাদান। জবার কলি সকালে কিছুদিন খেলে এটা কি হয়, দুর্বলতা কেটে যায়। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। দেখি 3 নাম্বার এটা। পরে দেখো জবা কুসুমের রক্ত আমাশয় এবং অর্শ রোগের জন্য ভালো, মানে জবার মধ্যেই আমি কাজ পাই গেছি 5টা, রক্ত আমাশয় মানে এটা, এবং এই যে দেখো 5 নাম্বার হচ্ছে পূজার উপকরণ। জবার কাজ এখানে আছে 5টা, তাহলে তোমরা অর্থনৈতিক গুরুত্ব পাও না কিভাবে খুঁজে, আমি বুঝি না। এরপর আসি দেখো ঢেঁড়সে, ঢেঁড়স কি দেখো প্রধানত সবজি হিসাবে খাওয়া হয়, তার মানে সবজি হিসাবে এটা ব্যবহার আছে। তারপরে হচ্ছে এখানে একটু উপরে লিখি, তারপর হচ্ছে স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়, স্যুপে ব্যবহার করা হয়। আমরা আবার লেমন ঘাস কিন্তু চাইনিজ স্যুপে দিয়েছিলাম, ওটা কিন্তু পোয়াসের মধ্যে ছিল, ওটা দেখছো ওটা মিলে গেছে। তারপরে কচি ঢেঁড়স লৌহ থাকায় নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা কেটে যায়। এগুলো কিন্তু ভাইয়া এমসিকিউ কোশ্চেনও, বুঝছো? যে আবার দেখো যে রক্ত আমাশয় অর্শ রোগের জন্য নিচের কোন ফুলটি ভালো, মানে নিচের কোনটি উপকৃত হয় মানুষ খাইলে। সো সেখানে তুমি বিভিন্ন দেখবা বাঁশ, আম, জাম, জবা অনেক কিছু থাকবে। সো এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর আসি, এই যে শারীরিক দুর্বলতা খেলে কেটে যায় নিচের কোনটি খেলে, এভাবে কিন্তু কোশ্চেন আসাটা খুবই কমন।
সো এটা খেয়াল রাখবো। আবার তাহলে এটা কত নাম্বার কাজ? এটা ধরলাম এটা 8 নাম্বার কাজ। এরপর দেখো বহুমূত্র রোগ মানে ডায়াবেটিসের ক্ষেত্রে এটা অনেক ভালো। ওকে, পর ঢেঁড়স গাছ হতে ভালো আঁশও পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এটা ধরলাম না। এরপর দেখো কার্পাস তুলা, ইম্পর্টেন্ট। গসিপিয়াম এই নামটা খেয়াল রেখো, হারভেস্টিয়াম হচ্ছে কার্পাস তুলা। অর্থনৈতিক বীজ দেখো ঠিক করে দেখি তো, এই বীজ থেকে তুলা পাওয়া যায়, তার মানে কি কার্পাস তুলা। ফার্স্ট অফ অল এটা হচ্ছে তুলা পাওয়া যায়, তাহলে 10 নম্বর। এটা তুলা গুঁড়ো তো আমরা জানি সুতা তৈরি করা হয়, এটা একই ক্যাটাগরিতে পড়ছে। ওকে, দেখো আবার তুলা থেকে ভোজ্য, এটা থেকে আবার ভোজ্য তেলও পাওয়া গেছে এবং জীবাণুমুক্ত করে শৈল্য চিকিৎসায় ব্যবহার করা হয়, শৈল্য চিকিৎসায় একটা ব্যবহার পাইছি। এরপর দেখো কেনাফ, এটা হচ্ছে বাকল থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায় এবং এটা থেকে দড়ি, ব্যাগ টেক এগুলো তৈরি করা হয়, তাহলে এটা আরেকটা অর্থনৈতিক গুরুত্ব 12। এরপরে আসি আমাদের মেস্তা বা চুইকরের মধ্যে। দেখো তো ভাইয়া, এর আঁশ দিয়ে চট তৈরি করা হয়, ঠিক না, প্রস্তুত করা হয় এবং ফল টক হিসাবে খাওয়া হয়। এই জায়গাটা একটু স্টার দিও। ফল টক হিসাবে নিচের কোনটি খাওয়া হয়? এটা একটা ডিপ এমসিকিউ কোয়েশ্চেন। ঠিক আছে, তোমার কোনো বন্ধু বান্ধব যদি আটকাইতে চাও, কিছু কোয়েশ্চেন আছে যেগুলা নর্মালি মনে থাকার মতো না। তো এমন আমি অনেক কোয়েশ্চেন মনে রাখতাম, বুঝছো, এবং বন্ধু বান্ধবরে এখনো মেডিকেলে যে পড়ি, এখনো যারা আমার ফ্রেন্ডরা যারা পড়ায় আর কি, ওদের সাথে মাঝে মধ্যে মজা করার জন্য এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করি যে বলতো দেখি এটা কি। কিন্তু এই কোয়েশ্চেনগুলো এত ডিপ থাকে, নর্মালি কেউরই মনে থাকার কথা না। ঠিক আছে, সো একটু খেয়াল রেখো যে ফলটক হিসাবে কোনটি খাওয়া, এটা ডিপ কোয়েশ্চেন। এবার স্থলপদ্ম, হিপসিকাস মোটাবিরিস। এখন এই যে নামটা দেখো, হিপসিকাস তো আমরা আগেও পাইছি, হিবিস্কাস সরি। সো ওটা কিন্তু ঠিক আছে, মনে থাকবে, পাট এই যে পরের অংশটুকু মনে থাকবে না, প্রজাতির অংশটুকু। তা এটাকে মনে রাখতে হবে এরকম ভাবে। পদ্ম সাধারণত কোথায় জন্মে? পদ্ম সাধারণত পানিতে জন্মে। কারণ কি? পানিতে জন্মে এবং পানিতে ভাসে। এখন এটা পাতলা এবং চিকন, এই কারণেই তো পানিতে ভাসে। এখন যদি আমার মতো মোটা হইতো, ঠিক আছে, তাহলে মোটা যদি হয় তাহলে সে পানিতে থাকতে পারবে না, তখন সে কই আসবে? স্থলে আইসা পড়বে, মানে সে পানিতে থাকার মতো নাই অবস্থা, তো স্থলে যেহেতু আইসা পড়ছে, তাই এই জন্য এটাকে স্থলপদ। তার মানে কেন স্থলে আসছে? যেহেতু সে মোটা। ঠিক আছে, এই জন্য স্থলপদ হচ্ছে মোটা বিলিস, নামটা মনে রাখার জন্য জাস্ট আর কি। এরপরে দেখো উদ্ভিদ এর ফুল, দেখো ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সৌন্দর্য বৃদ্ধি তো আমরা ইয়ে তো ব্যবহার করছি, সো এটা নতুন করে একটা পয়েন্ট দিলাম না। এরপর দেখো মরিচ ফুল, ঠিক আছে, এটা হচ্ছে শোভা বর্ধনকারী উদ্ভিদ, মানে সেম কথা, এটাকে লঙ্কা জবা বলা হয়। ঠিক আছে, শোভা বর্ধনের মধ্যে সবগুলো অ্যাড করে দিবা জবার সাথে। এবার দেখো ইন্ডিয়ান টিউলিপ, এর কাঠ দিয়ে খেলনা, পেন্সিল, কৃষিকাজের উপকরণ তৈরি করা হয় এবং এটাকে পোর্শিয়া ট্রিও বলা হয়। কথাটা খেয়াল রেখো, 14 নাম্বার দিলাম, খুবই ইম্পর্টেন্ট। পোর্শিয়া ট্রি কোনটা? ইন্ডিয়ান টিউলিপ, এবং এটার বৈজ্ঞানিক নামও খেয়াল রাখবা। এ হচ্ছে মোটামুটি, দেখো আমরা কম্প্যাক্ট আগে একবার সবগুলা পয়েন্টই ঢুকাই দিতে দিতে দিলে তাইলে এখানে 25টা পয়েন্ট বের হইতো, বাট আমি জাস্ট যেগুলো ইউনিক পয়েন্ট আছে সেগুলো 14টা আনছি। তুমি 10টা মনে রাখো, 14টার মধ্যে 10টাও যদি লিখে আসতে পারো জোস, আর কিছু লাগবে না। ওকে, খুবই সহজ, বোর্ডের মতো সহজ কিছু হয় না, ঘুরে ফিরে সেম জিনিসই আসে। মেইন খেলা হবে অ্যাডমিশনে, বুঝছো। দেখো তাহলে এই যে এগুলা, এটা একবার দেখো, এগুলা মনে রাখার কোনো দরকার নাই। এই যে আবার অর্থনৈতিক গুরুত্ব আলাদা করে দেখো দেওয়া আছে, বস্ত্র শিল্প, হাবি জাবি, দেখো তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, বস্ত্র। সো এইগুলা কিন্তু আমরা অলরেডি পড়া শেষ। সো অধ্যায়ে আমাদের শেষ বলতে গেলে এই যে দেখো সেম কথাগুলাই এখানে আছে। সো এই হচ্ছে আমাদের অলরেডি সিকিউ মতো করে এবং বৈশিষ্ট্যগুলো বুঝে বুঝে আমরা শেষ করে ফেলছি। এবং আরেকটা বিষয় দেখো যে এখানে আমাদের সেটার পার্থক্যগুলো দেওয়া আছে। এবং আরেকটা কোয়েশ্চেন আমি পাইছিলাম যে লাইক ভাইয়া আমাদের যে এই স্ত্রী স্তবক এবং পুংস্তবক আছে, এইটার জন্য একটু ভুল হয়, এটার অংশগুলো আসলে এখানে পড়তেছি বাট বুঝতেছি না। ঠিক আছে, সো সেইটা আমি একটু একটু গুছাই দিই তোমাদেরকে, যে একটা ফুল যদি তোমাকে বলে স্ত্রী স্তবক পুংস্তবক গুলো উল্লেখ করতে, তুমি কিভাবে বুঝবা কোনটা কি। ঠিক আছে, তো আমরা একটু একবার দেখি, তাহলে দেখবা তুমি বুঝতে পারবা। দেখো এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের মাছ, এটা সম্পূর্ণ ফুল আমি নিচ্ছি, মনে করো জবাই নেই, তো জবার মাঝখানে যে বড় স্তবক, জবাটা সম্পূর্ণ ফুল, উপলিঙ্গ ফুল, মাঝখানে যে স্তবকটা থাকবে সেটা হচ্ছে স্ত্রী স্তবক। এই স্ত্রী স্তবকে যে এখানে থাকে হচ্ছে আমাদের গর্ভাশয়টা, এখানেই থাকবে আবার ডিম্বক, এবং সেখানে কি হবে? নতুন শস্য তৈরি হবে, নতুন ভাবে ডিম্বকটা নিষেক ক্রিয়া সম্পন্ন হবে।
ঠিক আছে, আমরা জানি বীজের উদ্ভিদ বা উন্নত উদ্ভিদের জন্য দ্বিনিষেক ঘটে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা জানবো আস্তে ধীরে। এটা হচ্ছে আমাদের দেখো গর্ভমুণ্ড, ঠিক আছে, এরপর হচ্ছে গর্ভদণ্ড এবং গর্ভাশয়। আচ্ছা আগে আমরা ফুলটা আঁকাই। এখন হচ্ছে আমাদের পুংস্তবক গুলা, দেখো পুংস্তবক গুলা এখানে পাশে থাকে, যেহেতু এটা একটা কি, এটা উভলিঙ্গ ফুল, তার মানে একই উদ্ভিদের মধ্যে আমাদের স্ত্রী স্তবক এবং পুংস্তবক থাকবে এবং নিজেই নিজের নিঃশ্বাস ক্রিয়া হয়। এটা অনেক আছে, বিষয় আছে, একটা টাইমিং এর ডিফারেন্স থাকে, এই জন্য নিজেটা নিজেটা হয় না অনেক সময়। এই দেখো আমাদের এটা। এখন আমরা চলো আমরা এখন কি বাকি আছে বলো তো, আমাদের ফুলের সবচেয়ে ফেভারিট অংশ হচ্ছে তার পাপড়ি গোলা। তো আমরা পাপড়ি অ্যাড করি। অ্যাড করলাম। একটু বড় করে ফেলছি এটা। ঠিক আছে, এই হচ্ছে মনে করো আমাদের ওভারঅল ফুল। এখন আসলে আমরা প্রত্যেকটা পার্ট সম্পর্কে জানি। দেখো ফার্স্ট অফ অল, এই যে আমাদের প্রথম উপরের অংশটা, এটি হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। চলো আমরা দেখি কি গর্ভমুণ্ড। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে এই যে দেখো, এটা কি আমাদের গর্ভদণ্ড। এরপরে আছে আমাদের গর্ভাশয়। এখন মজার বিষয় হচ্ছে এই যে তিনটা পার্ট আমরা পড়লাম, এই তিনটা পার্ট নিয়ে হচ্ছে আমাদের কি বলতো, এই তিনটা পার্ট নিয়ে হচ্ছে আমাদের স্ত্রী স্তবক। বুঝছি ভাইয়া? ঠিক আছে, সো এগুলা চিনতে পারলে, একটু ভিজুয়ালাইজ করলে অটোমেটিক মনে থাকে, একটু বেসিক বেসিক নিয়ে পড়বা। ওকে, পরে দেখো আমাদের পরাগধানী, পরাগদণ্ড এবং এইটার মধ্যে থাকে হচ্ছে আমাদের পরাগ রেণু, মানে পোলেন গ্রেইন গুলা। ঠিক আছে, এবং আমাদের এই যে একটা আলাদা অংশ বের হয়েছে, বলতে পারবো এটার নাম কি, এটি হচ্ছে বৃতি বা বৃত্তাংশ বলি আমরা। ঠিক আছে, বৃত্তাংশ। সো এটা হচ্ছে মানে যে ফুলটা, ফুলের নিচে দেখবা একটা আলাদা সবুজ পাতার মতো ছোট ছোট অংশগুলা থাকে, মানে ফুল যেটার মধ্যে থেকে বের হচ্ছে আমাদের নিচে ছোটর মতো অংশ থাকে। ঠিক আছে, এটা যখন ফুল একটা মুকুল অবস্থায় থাকে তখনও এটা আসলে আইডেন্টিফাই করা যায়, এখানে যে ছোট থাকে। ঠিক আছে, সো এই যে ছোট ছোট অংশ এটাকে আমরা কি বলি, বৃত্তি বলি। এবং এই বৃত্তির মেন কাজটা কি, মেনলি হচ্ছে এখান থেকে যত পোকামাকড় এগুলা উঠে এগুলা থেকে এটাকে রক্ষা করে। এটা তোমাদের বইয়ে নেই, বাট জানার জন্য আর কি। সো এই হচ্ছে ওভারঅল। এবারে পাতা, পাতা তো জানোই। সো এই হচ্ছে আমাদের একটা সম্পূর্ণ ফুলের মধ্যে কি কি থাকে, স্ত্রী স্তবক, পুংস্তবক, পুংস্তবক গুলো তো বললামই। সো এভাবে তুমি একটু একে একে পড়ো, আশা করি এটা পারবা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক ক্লাস ছিল। এখানে আমাদের পৌয়াসি এবং মালবেসি বৈশিষ্ট্য পার্থক্যগুলো দেওয়া আছে, এবং আমি আগেই বলছি যদি বৈশিষ্ট্যগুলো একবার পড়ে থাকো, জাস্ট তুমি এই পাঁচটুকু মুখস্থ করবা, যে পার্থক্যের বিষয় কি এইটা মনে রাখতে পারলে আমি বিলিভ করি আমার সব স্টুডেন্টরা এইটা মনে করতে পারবে মাস্ট। এত সুন্দর করে টেকনিক করে পড়ানোর পরে অবশ্যই তোমরা পারবা। জাস্ট অনেক ক্ষেত্রে মনে হয় ভাইয়া পারবো না এরকম একটা ফিল আসে, বাট তুমি যখন লেখা শুরু করবে অটোমেটিক ইনশাল্লাহ মনে পড়বে যারা পড়ছো। ঠিক আছে, সো বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি সবাই কাছে ভালো লাগছে। আর যারা ছিল না তাদের জন্য পরিচয় দিই, আমি হচ্ছে তোমাদের স্বপ্নিল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ছি। সো তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরাও যাতে খুব ভালো করতে পারো, অনেক দোয়া করি। এবং আমাদের যদি কোনো ক্লাসে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদেরকে অবশ্যই জানাবা, সবসময় আমরা তোমাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।